বিয়ের দিন বুঝতে পারি যে আমি প্রেগন্যান্ট। ৭ পাক ঘুরতে গিয়ে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপর ডাক্তার আমাকে পরীক্ষা করে দেখার পরে বলল আমি মা হতে চলেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি তো বিয়ের আগে কোনো ছেলের সঙ্গে শারীরিক কোনো সম্পর্কেই জড়াইনি। তবে এই প্রেগন্যান্সি পজিটিভ এলো কী করে? বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার বিয়ের মাত্র 1 মাস আগেই আমি জানতে পারি বাবার এক বিজনেসম্যান বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে। এত অল্প সময়ে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে আমি জড়িয়ে যাব তার স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বাবা যখন আমাকে ফোনে আমার বিয়ের কথাটা শোনালো আর বিদেশ থেকে সোজা দেশে চলে আসতে বলল, আমি একটু অবাক হয়েছিলাম। এত তাড়াহুড়ো করে বাবা আমার বিয়ে কেন দিতে চাইছে? কিন্তু বাবার মুখের ওপর আজ পর্যন্ত আমি কোনো জবাব দিইনি, কারণ এত বছর ধরে বাবা আমাকে নিয়ে যা ডিসিশন নিয়েছেন তাতে আমার ভালোই হয়েছে সব কিছু। কাজেই আমি বিদেশ থেকে সোজা দেশে চলে এলাম। এখানে এসে দেখি আমার বিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ আমার আশীর্বাদ আর ছেলের সঙ্গেও দেখা হবে, এই প্রথম। আমি একটু এক্সাইটেডও ছিলাম। যার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব শুনেছি সেও নাকি আমার মতো বিদেশে থাকে, আর সেও আজই দেশে ফিরছে। ছেলের বাড়ি থেকে আমাকে আশীর্বাদের জন্য চলে এলো। সত্যি ছেলেটি হ্যান্ডসাম। আমার বাপি আমার জন্য বেস্ট অপশান খুঁজেছে। ওরা আমাকে আশীর্বাদ করে চলে যাবার পরেই আমি একটা কথা শুনতে পাই আড়াল থেকে। আমার বাপি কারোর সঙ্গে ফোনে কথা বলছে আর একটু টেনশনও দেখাচ্ছে তার চোখে মুখে। কাছে যেতেই বাপি ফোনে কথা বলা বন্ধ করে দিল। কি হলো বাপি, তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন? কোনো প্রবলেম? না রে মা, কোনো প্রবলেম নেই। কি কিছু বলবি? হ্যাঁ বাপি, আসলে আমি একটা কথা জানতে চাইছি তোমার কাছে। আমি জানি তুমি আমার জন্য সবসময় ভালোটাই ভাবো, কিন্তু বাপি আমার বিয়েটা এভাবে এত তাড়াহুড়ো করে কেন দিচ্ছ আমি বুঝতে পারছি না। তখন বাপি আমাকে সবটা খোলসা করে বলল, দেখ মা, তুই তো জানিস আমার এখন বয়স হচ্ছে আর শরীরটাও সব সময় সাথ দিচ্ছে না। আর এই ইয়ারটা আমার জন্য দুর্ভাগ্য ডেকে এনেছে। আমি বিজনেসে অনেক টাকা লোন নিয়েছি, বাট বিজনেসে এবছর লস হওয়াতে সেই লোন শোধ করতে পারছি না। আমার কিছু হলে তোর কি হবে? তাই সবার ভালোর কথা ভেবেই আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি। শোভন আমাকে এই আইডিয়াটা দিয়েছে। ওর ছেলের সঙ্গে বিয়ে হলে সব কিছু আমি তোদের দুজনের নামে করে দিয়ে একটু নিশ্চিন্ত হতে পারি। আর শোভন তোকে ছোট থেকেই ওর ছেলের জন্য বৌমা করবে বলে ঠিক করে রেখেছে। আর আমার এই বিপদের দিনে ওই আমার লোন শোধ করবে বলেছে। বুঝেছি বাপি, ঠিক আছে, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিছুক্ষণের মধ্যেই পাত্র আমার সঙ্গে কিছু কথা বলতে এলো। সে আমার দিকে একবারও মুখ তুলেও তাকালো না। আমাকে না দেখেই সে বলল, দেখুন, আমি জানি না আপনি আমাকে কেন বিয়ে করতে রাজি হয়ে গেলেন, তবে আমার এই বিয়েতে মত ছিল না। আমার ড্যাড বিয়েটা করতে জোর করেছে, তাই বিয়ের আগেই আপনাকে জানিয়ে রাখি যে আমি আপনাকে সেই মর্যাদা কোনো দিনও দিতে পারবো না। তার কথা শুনে আমি চুপ থেকে গেলাম, কারণ আমিও তো আমার বাপিকে এত বড় ঋণের বোঝা থেকে মুক্তি দিতে চাই। এরপর এলো সেই দিন যা আমার জীবনে এক প্রকার ঝড় নিয়ে এলো। শুভ দৃষ্টির সময় সে আমার দিকে একবারও তাকালো না, তাই আমিও আর তাকে দেখার চেষ্টা করলাম না। 7 পাকে ঘোরার সময় আমি হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম।
সবাই ভাবলো হয়তো টেনশনে মাথা ঘুরে পড়ে গিয়েছি, কিন্তু ডাক্তার আসার পরে যা শোনালো তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি নাকি প্রেগন্যান্ট, কিন্তু আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে আমার কাছেই আসতে দিইনি। তাহলে কি করে হলো এসব? এটা কি করে সম্ভব? বাপি এই খবর শোনা মাত্র আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি কিছুই করিনি বাপি, বিশ্বাস করো আমাকে। তাহলে এই সন্তান কি করে এলো? কোনো উত্তর আছে তোর কাছে? আমার মান সম্মান তুই সব ধুলোয় মিশিয়ে দিলি। পাত্রের বাবা তখন আমাদের এই সব কথা শুনে ফেলে আর বিয়ের মণ্ডপে গিয়ে ছেলেকে নিয়ে চলে যায়। ওই দিন ওই মণ্ডপে আমার বিয়ে ভেঙে যায়। সবাই আমাকে আর বাপিকে অনেক অপমান করে। বাপি এত কিছু সহ্য করতে পারে না আর হার্ট অ্যাটাক হয়ে যায়। সেই রাতে বাপিকে নিয়ে আমি হসপিটালেই থাকি। একদিকে আমার এই প্রেগন্যান্সি পজিটিভ, আর অন্যদিকে বাপি আর এই সমাজ, এই সব মিলিয়ে আমি বুঝতেই পারি না যে কি করব। বাপি একটু সুস্থ হলে তাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার পরে আমি একটা ডিসিশন নিলাম, যেভাবেই হোক এই সন্তানের বাবাকে আমি খুঁজে বের করবই। আর তার জন্য আমাকে আরও একবার বিদেশে যেতে হবে। শুরুটা যখন বিদেশ থেকে হয়েছে, শেষটাও ওখানেই হবে। যথারীতি আমি বিদেশে পাড়ি দিলাম। মনটা বড় খারাপ লাগছিল বাপিকে এই অবস্থায় ছেড়ে আসতে, কিন্তু আমার কাছে কোনো উপায় নেই এই মুহূর্তে। বিদেশে এসে আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করলাম, আর তারপর রিমার কাছ থেকে যা জানতে পারলাম আমি পুরো হতবাক হয়ে গেলাম। আমি আর রিমা সেই ক্লাবে ছুটে গেলাম। এই ক্লাবটিতে আমি মাসখানেক আগে প্রথম ফ্রেন্ডদের সঙ্গে এসেছিলাম, আর এখান থেকেই আমার জীবনে নতুন মোড় নেয়। সেখানে গিয়ে আমরা দুজনেই সেই ব্যক্তির খোঁজ করতে গিয়ে সিসিটিভি ফুটেজ বের করে যা দেখলাম তাতে আমার চক্ষু কপালে উঠে গেল। এই তো আমার চেনা মুখ। আমার সঙ্গে যা কিছু ঘটেছে তাহলে তার জন্য আর কেউ নয়, সেই দায়ী। আমার সন্তানের পিতা সে। আমি আমার রুমে গিয়ে বাপিকে ফোন দিলাম। হ্যালো বাপি, আমি তোমাকে বলেছিলাম না যে আমি কোনো দোষ করিনি? আমার সঙ্গে অনেক বড় চক্রান্ত হয়েছে বাপি। আমার এই সন্তানের বাবা আর কেউ নয়, তোমারই সব থেকে কাছের মানুষ। আমি খুব তাড়াতাড়ি সব প্রুফ নিয়ে দেশে ফিরছি বাপি। দেশে ফিরে আমি ছেলেটির সঙ্গে দেখা করতে গেলাম। সে কিছুতেই আমার সঙ্গে দেখা করতে চাইছিল না। আপনি একবার আমার দিকে তাকাবেন প্লিজ? দেখুন, আপনাদের মতো দুশ্চরিত্র মেয়েদের দিকে তাকানোর মতো মানসিকতা আমার নেই। কেন এসেছেন এখানে? আমার নামের পাশে যে দুশ্চরিত্র শব্দটি আপনি এখন এনেছেন, যার কারণে আপনি আমাকে এভাবে অপমান করার সাহস পাচ্ছেন, সেই ব্যক্তিটির আসল মুখোশ খুলে দেবার জন্য আমি এখানে এসেছি। দেখুন, আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। আমি আপনার সামনে এই সিসিটিভি ফুটেজটা দিলাম, দয়া করে একবার দেখুন। আমার দিকে নাই বা দেখালেন, প্লিজ। ওকে, টেবিলে রাখুন আর আপনি বেরিয়ে যান প্লিজ। ওকে, আমি চলে যাচ্ছি। সিসিটিভি ফুটেজটা দেবার পরেই আমি বেরিয়ে বাড়ি চলে এলাম। কিছুক্ষণ পরে ছেলেটি আমার বাড়ি এসে হাজির হলো। আঙ্কেল, আমি আপনার মেয়ের সঙ্গে একবার কথা বলতে চাই। ও পাশের ঘরেই আছে। এই ফুটেজের মেয়েটিকে আপনি জানেন? প্লিজ বলুন। একবারটি মুখ তুলে আমার দিকে তাকিয়ে দেখুন, আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। সে মুখ তুলতেই আমাকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে উঠল। তার মানে আপনি সেই মেয়ে যাকে আমি খুঁজে বেড়াচ্ছি? হ্যাঁ, আর সেদিন রাতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল তার জন্য দায়ী আপনি, আর আপনার কারণেই আজ আমার বাপি অসুস্থ। দেখো সীমা, আমি সব কিছু ঠিক করে দিতে চাই, কিন্তু আমার আর বাপির যে সম্মানহানি হয়েছে তা কি করে ফিরিয়ে দেবেন? দেখো সীমা,
আমি সেদিন যা কিছু করেছি আর তার জন্য আমি দোষী আমি, আর তাই শাস্তিস্বরূপ তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। সেদিন ড্যাড আমাকে শরীর খারাপের নাম না করলে আমি ওভাবে তোমাকে ফেলে আসতাম না। কিন্তু বিশ্বাস করো, আমি এখানে এসেই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, বাট ওই ক্লাব থেকে খবর পেয়েছি যে তুমি নাকি দেশের বাড়ি চলে গেছো আর তোমার নাকি বিয়ে। তাহলে তুমিই বলো আমি কি করতাম? আমাকে ক্ষমা করে দাও সীমা। চলো আমরা সব নতুন করে শুরু করি আর আমাদের সন্তানকেও সঠিকভাবে বড় করে তুলি। তোমার বাপি আর আমার ড্যাডের একই ইচ্ছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেদিন আপনি আমার সঙ্গে যেটা করেছেন সেটা অন্যায়। আমি না হয় সজ্ঞানে ছিলাম না, আপনার থাকার রেস্ট রুমে আমাকে দিয়ে এসেছিল, বাট আপনি জেনে শুনে আমার কি করে আমাকে এভাবে স্পর্শ করলেন? আপনি একটা ক্রিমিনাল। আমি চাইলেই আপনাকে পুলিশে দিতে পারি, বাট না, আমি আমার বাপিকে আর কোনো কষ্ট দিতে চাই না। আর আপনি ভাবলেন কি করে যে এত কিছু ঘটার পরেও আপনাকে আমি মেনে নিয়ে বিয়ে করতে রাজি হব? আপনি কোনোদিনও আমার আর আমার সন্তানের মধ্যে আসার চেষ্টা করবেন না। আমি ওকে একাই মানুষ করব, আপনার ছায়াও আমি আমার সন্তানের ওপর পড়তে দেব না। আর এটাই হবে আপনার জন্য উপযুক্ত শাস্তি। আমার সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি তুমি আমাকে দিতে পারো না। ও তো আমারও সন্তান বলো। আপনি যেটা আমার সঙ্গে করেছেন সেটা ক্রাইম, তাই ভুল করেও সন্তানের আশা করবেন না। গুড বাই। বাপি আজ আমাদের মধ্যে নেই। আমার ডেলিভারি হবার পরেই তিনি গত হয়েছেন। বাপির সব সম্পত্তি বিক্রি করে লোন পরিশোধ করার পরে আমি আমার সন্তানকে নিয়ে দূরে চলে এলাম, যেখানে কেউ আমাদের চেনে না, একটা গ্রামীণ পাহাড়ি এলাকায়, যেখানে আমি একটা চায়ের ফ্যাক্টরিতে ম্যানেজার পোস্টে চাকরি করছি। ঝুনুর স্কুলে আজ প্রথম দিন। সে বাকি ছেলে মেয়েদের থেকে অনেকটাই আলাদা, অনেক ট্যালেন্টও রয়েছে তার মধ্যে। ও এখন মাঝে মাঝে ওর বন্ধুদের বাবাকে দেখে বাড়ি ফিরে ওর বাবার কথা জানতে চায়। আমি ওকে মিথ্যে বলেছি যে ওর বাপি একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। একদিন স্কুল থেকে আমি ঝুনুকে নিয়ে বাড়ি ফিরছি, ঠিক সেই মুহূর্তেই আমাদের চোখের সামনে একটা কার অ্যাক্সিডেন্ট হয়। আমি ছুটে যাই সেই কারটির কাছে। কারটির ভিতরে একজন ভদ্রলোক রক্তাক্ত অবস্থায় রয়েছে। আমি কোনো মতেই তাকে টেনে বার করে আনলাম আর আমার কারে করে তাকে হসপিটাল নিয়ে গেলাম। অনেক বড় একটা অপারেশন হলো তার। আমি ঝুনুকে বাড়িতে তার কেয়ারটেকারের কাছে রেখে আবারও হসপিটালে ফিরে এলাম। ব্যক্তিটির যখন জ্ঞান ফেরে আমি ভিতরে গিয়ে তার মুখ দেখে চিনতে পারলাম যাকে আজ মৃত্যুর মুখ থেকে আমি ফিরিয়ে এনেছি। সে আমার সন্তানের বাবা। বছর 5 আগে যাকে আমি পিছনে ফেলে এসেছি, আজ আবারও আমি তার মুখোমুখি। ভগবানের একই লীলা খেলা। আমাকে কেন বাঁচালে সীমা? তুমি আর আমার সন্তান ছাড়া আমি পুরো জীবন্ত লাশ হয়ে আছি আজ। তুমি আজও কি পারো না আমাকে একটি বারের জন্য ক্ষমা করতে? না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমার একটা অনুরোধ রাখবে প্লিজ, আমার সন্তানকে একবার আমাকে দেখাবে। আমি তোমাকে কথা দিচ্ছি এরপরে আর কোনো দিনও আমি তোমাদের মাঝে আসবো না। আমি বাড়ি ফিরে চলে এলাম। সেদিন সারা রাত আমার ঘুম হয়নি। সেই সঙ্গে আমার ছোট্ট শিশুটি বারবার জানতে চাইছে তার সেই আঙ্কেল কেমন আছে। তাকে যেন একবার আমি আঙ্কেলের কাছে নিয়ে যাই। সে মাথায় হাত বুলিয়ে দিলেই নাকি তার আঙ্কেলের সব কষ্ট ভ্যানিশ হয়ে যাবে। হায় ভগবান, আজ তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেলে দিলে? পরদিন সকালে আমি ঝুনুকে নিয়ে হসপিটাল গেলাম। ঝুনু তাকে দেখে তার বেডের দিকে ছুটে গেল। আঙ্কেল, তোমার অনেক কষ্ট হচ্ছে বলো? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, দেখবে মাম্মার মেয়ের মতো তোমার সব কষ্ট দূর হয়ে যাবে।
জানো তো আঙ্কেল, মাম্মাম যখন কষ্ট পায় আর একা বসে কাঁদে, আমি মাথায় হাত বুলিয়ে দিলেই সব কষ্ট দূর হয়ে যায়। কি এইবার তোমারও ভালো লাগছে তো? হ্যাঁ সোনা মা, আমার সব কষ্ট দূর হয়ে গেল আমার। দেখলে তো মাম্মাম, আমি বলেছিলাম না তোমাকে। ঝুনু চলে আসো, তোমার স্কুলের সময় হয়ে গেছে। ওকে আঙ্কেল, আমি এখন স্কুলে যাব। স্কুল থেকে আমি আবারও তোমার কাছে আসব। তোমাকে একটা কিসি দিই, তুমি এখন ঘুমিয়ে পড়ো। ঝুনুকে নিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসার পরেই গেটের সামনে সুজয়ের বাবার সঙ্গে দেখা হয়ে যায়। সীমা, তুমি তার মানে খোকার প্রাণ বাঁচিয়েছো? আর এই বুঝি আমার নাতনি? আমি সেখানে কোনো জবাব না দিয়েই মেয়েকে নিয়ে চলে এলাম। ঝুনুকে স্কুলে দিয়ে আমি সোজা বাড়ি চলে এলাম। কিছুক্ষণ পরেই সুজয়ের বাবা এলেন। সীমা মা, আমার বয়স হয়েছে, আমি আজ আছি কাল নেই। ভগবান হয়তো এটাই চান যে পাপটা আমি 5 বছর আগে করেছি তার প্রতিশোধ করার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন। সেদিন যদি আমি তোমাদের বিয়েটা মেনে নিতাম, তাহলে এভাবে আমার খোকার জীবনটা ছন্নছাড়া হতো না। তবে সবই নিয়তির খেলা মা। তুমি আমার খোকাকে আর কষ্ট দিও না মা, ও অনেক শাস্তি পেয়েছে। তুমি আর দিদিভাই ওর জীবনে ফিরে আসো। ও আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায়নি, ও শুধু তোমাকেই ভালোবেসেছে। ঝুনু স্কুল থেকে ফিরে এসে আঙ্কেলের কাছে যাবার জেদ করছে। দেখেছো মা, রক্তের টান সে কি কখনো মিথ্যে হয় বলো মা? চলো দিদিভাইয়ের কথা ভেবেই তুমি ওকে ক্ষমা করে দাও, ওর বাবাকে ফিরে পাক। আমরা 3 জনে মিলে হসপিটালে গেলাম। সুজয় আমাকে দেখেই বলল, আমি কিছুক্ষণ বাদেই এখান থেকে চলে যাব। তুমি আর ঝুনু খুব ভালো থেকো। ওরে খোকা, সীমা মা তোকে ক্ষমা করে দিয়েছে, ওরা আমাদের সঙ্গে যাচ্ছে। সত্যি? সীমা বাবা যা বললো তা সব সত্যি? হ্যাঁ সত্যি, আমি আর ঝুনু তোমার জীবনে ফিরে আসতে চাই। আঙ্কেল, তুমি পুরো সুস্থ হয়ে গিয়েছো। তুমি কি আমাদের সঙ্গে যাবে আমাদের বাড়ি? দিদি ভাই, আঙ্কেল নয় বাবা বলো, ও যে তোমার বাবা। বাবা? মাম্মাম যে বলেছিল আমার বাবা নেই। ভগবান তোমার কাছে তোমার বাবাকে আবার ফিরিয়ে দিয়েছে। বাবা! ঝুনু ছুটতে ওর বাবার কোলে উঠে পড়ল। বন্ধুরা, আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনি চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।